এইটা তো স্যার না দিলে তো বুঝবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু হাই হ্যালো দিয়ে জানান। আজকে আমাদের ব্যতিক্রম ধর্মী ক্লাস। এটা ব্যতিক্রম বলবো না, দেখি শঙ্খ উঠতেছে, কতজন আছে নাকি? এটা ব্যতিক্রম বলবো না, নিত্যদিন রেগুলারলি আমাদের এসএসআরবে এই ক্লাসটি হয়ে থাকে। আমাদের এসএসআরবে সহকারী পরিচালক ডাক্তার আরিফ খান, উনি আমাদের এসএসআরবে প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজি, প্র্যাকটিস অফ মেডিসিন এই বিভিন্ন ক্লাসগুলো উনি নিয়ে থাকেন। এই করোনা মহামারীর কারণে দীর্ঘদিন এই ক্লাসগুলো আমাদের বন্ধ ছিল। মাঝে মধ্যে ক্লাসগুলো আমাদের এসএসআরবে 33 ক্লাস নিয়ে থাকেন, কিন্তু এই করোনা মহামারীর জন্য অনেকেই আসতে পারেন না, যার জন্য স্যারকে বললাম যে আমাদের ডিরেক্ট ক্লাস অনলাইনে নেওয়ার জন্য। সেই সুবাদে গত কয়েক 3-4 দিন আগে স্যার কথা দিয়েছে এখন থেকে মাঝে মধ্যেই অনলাইনে ক্লাস নেবেন। আজকে এই অনলাইনে স্যার প্রথম আজকে আপনাদের জন্য প্যাথোলজি নিয়ে ক্লাস নেবেন আপনাদের। স্যারকে বলেছি মাঝে মধ্যে নেওয়ার জন্য। স্যার যেদিনই সুযোগ পাবেন সেদিন দুই-একদিন আগে আমি জানিয়ে দেব। আর নিয়মিত আমি আছি, কারণ মাঝে মধ্যে একটু যদি রুচি না চেঞ্জ করলে তো সমস্যা। একঘেয়েমি লাগে আপনাদের কাছে, আমি জানি আপনাদের কাছে একঘেয়েমি লাগে, এটাও আমি জানি, কিন্তু আমার কাছে ভালোই লাগে। কি করবো, আমার তো কাম কাজ নাই, আমি রেগুলার এসে হাজির হয়ে যাই। যাই হোক, আপনারা কিছুক্ষণের মধ্যে স্যারকে পাবেন। স্যার আজকে আপনাদের প্যাথোলজি নিয়ে কথা বলবেন। আমাদের নিত্যদিন চেম্বার জীবনে যে সমস্যাগুলো আমরা পড়ি, যে সমস্যাটি আমাদের ফেস করতে হয়, রোগীরা প্রাথমিক যে টেস্টগুলো নিয়ে আমাদের কাছে রিপোর্টগুলো নিয়ে আসেন, প্রাথমিক যে রিপোর্টগুলো নিয়ে আসেন সেই রিপোর্টগুলি আমাদের জানা দরকার। এবং রোগী পর্যবেক্ষণের ক্ষেত্রে কিছু কাজ থাকে, সেই কাজগুলি নিয়ে স্যার কথা বলবেন। কিছু কিছু রোগ আছে যে রোগগুলি আমাদের নিত্যদিন প্রেগন্যান্সির সময় বিভিন্ন রোগ আমাদের মোকাবেলা করতে হয়, ওগুলো নিয়ে স্যার ধাপে ধাপে কথা বলবেন। আজকে স্যারকে বলা হয়েছে প্রেগন্যান্সি নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য। আজকে প্রেগন্যান্সি প্রোফাইল বা প্রেগন্যান্সি নিয়ে স্যার কিছু আলোচনা করবেন। আপনারা স্যারের ক্লাস শেষের দিকে যখন আসবে তখন আপনাদের এই ক্লাস কেমন লাগলো, বা স্যারের ক্লাস চাই কিনা, স্যারের ক্লাস আবার চাই কিনা, এই নিয়ে আপনারা স্যারকে লিখতে পারেন। বা যদি অবস্থা ভালো লাগে আপনাদের, ভালো আমার লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এসএসআরএম প্রত্যেক ছাত্রদের, প্রত্যেক ডাক্তারদের প্রাণের স্যার কিন্তু আমাদের ডাক্তার আরিফ খান স্যার। উনি এক্ষুনি আপনাদের ক্লাস শুরু করবেন। স্যারকে ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার দয়া করে শুনুন। নিচে না দেখতে পারবেন, এটাতে দেখতে পারবেন। এটা কি দেরিতে আসে? কেমন এইটা না, কিন্তু টার্গেট ওইটা। আচ্ছা ঠিক আছে। ওখান থেকে ওইটা আপনাকে মার্ক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি, আল্লাহর অশেষ শুকরিয়া। তো ফারুকি ভাই তো সবসময় ক্লাস নিচ্ছে, আমি আসলে ব্যস্ততার কারণে সুযোগ খুব কম হয়। তো ভাইয়া বলাতে আজকে একটু সুযোগ করে নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগন্যান্সির সময় আমরা কি কি ইনভেস্টিগেশন করাবো, এটার উপরে মূলত বেসিক। প্রেগন্যান্সির সময় কিছু টার্ম আমাদের জানা দরকার। আমরা সবাই জানি, যেহেতু আমরা অধিকাংশই ডাক্তার,
তার মধ্যে আমরা একটু শুরু করি যে প্রেগনেন্সির প্রথম পরীক্ষা কি, আমরা যে ইনভেস্টিগেশন করব, কেন করব। অনেকে আমরা আসলে একটা ভুল কনসেপ্ট থেকে যে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আসলে পরীক্ষা করতে হয় না, এটা আসলে সবচেয়ে বড় একটা ভুল। তার প্রথমে আমরা দেখব যে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, ইউরিন ফর পিটি সংক্ষেপে বলা হয়, ইউরিন ফর পিটি। এটা হচ্ছে যে যখন মহিলাদের বাচ্চা গর্ভে আসে, গর্ভে আসার পরে প্রথমত বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন নামে একটা হরমোন সিক্রেশন হয়। এই হরমোন প্লাসেন্টাতে তৈরি হয়। তো যখন মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হওয়ার 1 মাস পরে পরবর্তী যে মাসিক হওয়ার কথা, সেই মাসিক যদি না হয়ে এরপরে যদি 2 থেকে 4 দিন ওভার হয়ে যায়, তখনই আমাদের যদি বাচ্চা কনসেপ্ট করে, তখন ইউরিন প্রেগনেন্সি টেস্টে পজিটিভ চলে আসে। অর্থাৎ আমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে প্রথম মাসিক বন্ধ হওয়ার 2 থেকে 4 দিন পরে আমরা যে পরীক্ষা করব কনফার্ম হওয়ার জন্য, ইউরিন ফর পিটি। পিটি মানে প্রেগনেন্সি টেস্ট। এটার আরেকটা নাম আছে এসসিজি টেস্ট, এসসিজি টেস্ট, হিউম্যান কোরিওগ্রাফিক গোনাডোট্রপিন হরমোন। তাহলে প্রথম পরীক্ষা এটা, যখন আমরা এটাতে 2 দাগ বা 1 দাগ উঠলো, 1 দাগ মানে নেগেটিভ, বাচ্চা কনসেপ্ট করে নাই, যদি 2 দাগ ওঠে পজিটিভ, প্রেগনেন্সি পজিটিভ। ক্লিয়ার? প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পরে পরবর্তীতে আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে দিতে পারি। আল্ট্রাসোনোগ্রামের নাম দেব আমরা ইউএসজি অফ পিপি, প্রেগনেন্সি প্রোফাইল। আল্ট্রাসোনোগ্রামকে সংক্ষেপে ইউএসজি বলা হয়, ইউএসজি, ইউএসজি। প্রেগনেন্সি প্রোফাইল দেখা যাচ্ছে? আচ্ছা, তাই। আর যদি আমরা জানি যে তার বাচ্চা কনসেপ্ট করেছে, এই ইসের টেস্ট করা লাগবে না, ইউরিন টেস্ট করা লাগবে না, তাহলে আমরা সরাসরি প্রেগনেন্সি টেস্টের আল্ট্রাসোনোগ্রাম দিয়ে দিতে পারি। তো আল্ট্রাসোনোগ্রাম প্রথম প্রেগনেন্সি টেস্ট যখন আমরা করতে দিব, এটাতে প্রথম 3 মাসে 2টা মাপ আসে, জিসেক আরেকটা হচ্ছে সিআরএল। জিসেক আর সিআরএল। জিসেক মানে কি, যে যখন বাচ্চা কনসেপ্ট করে তখন ওই ইউটেরাসের ভিতরে একটা স্যাক তৈরি হয়, ভিতরে পানি থাকে, ওই হিউম্যান অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে আর কি। এই স্যাকটা, এই স্যাকের মাপ দেওয়ার পরে সাথে সাথে ইডিডি চলে আসে যে বাচ্চা কত দিনের ডেট, ডেলিভারি ডেট, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, প্রত্যাশিত ডেট। অথবা 9 থেকে 12 সপ্তাহের মধ্যে বলতে পারি যে সিআরএল, এক কথা বলে যে একটু বাড়াই দিলে যে 6 থেকে 14 সপ্তাহের মধ্যে এখানে সিআরএল ক্রাউন রাম লেন্থ, সিআরএল নামে একটা রিপোর্ট পাবো আমরা। অর্থাৎ যখন ডিমের কুসুম থেকে যখন ভ্রূণে পরিণত হয়, এই ভ্রূণের এখানে যখন এই ভ্রূণ দেখা যায় ঠিক এরকম থাকে, তখন এই ভ্রূণের মাথা আর ভ্রূণের নিচের অংশ নিতম্ব, এই মাথার থেকে নিতম্ব পর্যন্ত লেন্থ বলা হয় ক্রাউন মানে মাথা, রামপানির নিতম্ব, লেন্থ মানে দৈর্ঘ্য, এটাকে সংক্ষেপে বলা হয় সিআরএল। সিআরএল এই মাপটা দিলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি চলে আসে আল্ট্রাসোনোগ্রামে। বিষয় হচ্ছে এই সিআরএল এর যে ডেটটা আসে সব সময় পারফেক্টলি এই ডেটটাই সবচেয়ে বেশি অ্যাকুরেট হয়ে যায়, মিলে যায়, যে ইডিডি এত তারিখে। বোর্ড দেখা যায়, পুরো বোর্ড দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে যে যখন আমাদের ভ্রূণ যখন হলো, এটাতে বলে সিআরএল ক্রাউন রাম লেন্থ, ক্রাউন রাম লেন্থ। ক্রাউন মানে মাথা, রাম বলতে নিতম্ব, লেন্থ হচ্ছে দৈর্ঘ্য। মানে এর মধ্যে 8 সপ্তাহ পরে এই সিআর মধ্যে হার্টবিট পাওয়া যাবে। 8 সপ্তাহ পরে সিআর এর মধ্যে হার্টবিট পাওয়া যাবে। যদি হার্টবিট না থাকে তাহলে এটা ফলস প্রেগন্যান্সি, বলতে পারি ব্লাইটেনোভাম, যে বাচ্চা কনসেপ্ট করেছে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এটাকে বের করে দিতে হবে। তাহলে সিআরএল দেখে আমাদের মূলত টার্গেট হচ্ছে যে
ইডিডিটা কনফার্ম করা, এবং এই সময় যে ডেটটা কনফার্ম হবে শেষের দিকে আমরা যত অল্টা করি না কেন এই ডেটাটা সবচেয়ে বেশি পারফেক্ট, আমরা এটাই ধরি মূলত ইডিডি। পরবর্তী 3 মাস আমরা যখন আলট্রাসোনোগ্রাম করতে যাব তখন এর প্রেজেন্টেশন দেখতে পারি যে বাচ্চার নর্মাল পজিশন, মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে। এটাকে বলে সেফালিক প্রেজেন্টেশন। সেফালিক প্রেজেন্টেশন যদি থাকে তাহলে নর্মাল। সেফালিক প্রেজেন্টেশন থাকলে ওকে আচ্ছা। বাচ্চার মাথা যদি নিচে থাকে পজিশন হচ্ছে সেফালিক, এই পজিশনটা নরমাল। এই পজিশন যদি থাকে তাহলে বাচ্চার নরমালি ডেলিভারি হবে। ক্লিয়ার? বাচ্চার মাথা যদি উপর দিকে থাকে, পা যদি নিচে থাকে, এটা হচ্ছে ব্রিজ, মানে উল্টা পজিশন, এটা স্বাভাবিক পজিশন না। বাচ্চা যদি এইরকম থাকে, মানে ট্রান্সভার্সে থাকে, মাথা পা এইভাবে, এটা বলে ট্রান্সভার্স। তার মানে কি বাচ্চা ঘুরবে, হ্যাঁ। তাহলে নরমাল হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, কিছু কিছু রিপোর্ট আমরা দেখবো যে আনস্টেবল লেখা আছে, প্রেজেন্টেশন আনস্টেবল। আনস্টেবল মানে হচ্ছে বাচ্চা মুভ করছে, যে কখনো নিচে মাথা কখনো উপরে মাথা, মানে পারফেক্টলি এখনো পুরোপুরি রেডি হয়নি, তখন লেখা থাকে আনস্টেবল। এটা হচ্ছে বাচ্চার প্রেজেন্টেশন, যে কোন অবস্থাতে আছে। ক্লিয়ার? পরবর্তীতে আমরা দেখবো যে বাচ্চার হার্ট রেট। বাচ্চার হার্ট রেট নর্মালি 100 থেকে 120 থেকে 180 পর্যন্ত থাকবে। যদি 180 এর উপরে চলে যায় টেকিকার্ডিয়া, আর যদি 100 এর নিচে চলে আসে তাহলে ব্রাডিকার্ডিয়া। বাচ্চার হার্টবিট কম বেশি, নর্মাল রেট হচ্ছে 120 থেকে 180। তার পরবর্তীতে আমরা অ্যামনিওটিক ফ্লুইড দেখব। অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে যে প্লাসেন্টার ভিতরে যে পানি থাকে এটাকে অ্যামনিওটিক ফ্লুইড। এটা নরমাল রেঞ্জ হচ্ছে 500 থেকে 1500 মিলি এমএল। 500 থেকে 1500 এমএল। যদি 2000 এর উপরে চলে যায় পানির পরিমাণ, তাহলে বলা হবে পলিহাইড্রামনিস, মানে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ বেশি। আবার যদি 500 এর নিচে চলে আসে তাহলে বলবো অলিগোহাইড্রামনিস, মানে পানির পরিমাণ কম। অ্যামনিওটিক ফ্লুইড যদি 2000 এর উপরে চলে যায় পলিহাইড্রামনিস, আর যদি 500 এর নিচে চলে আসে অলিগোহাইড্রামনিস। OLIGO, অলিগো। ক্লিয়ার? যদি পানি কমে যায় তাহলে মায়ের পেটে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, এটা সবচেয়ে বড় অসুবিধা, তখন ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া দরকার। আর পানি যদি বেড়ে যায়, মানে যদি পলিহাইড্রামনিস হয়, তাহলে মায়ের অধিকাংশ ক্ষেত্রে প্রিএক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা থাকে, মানে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে, এবং বাচ্চার মাথা বড় হওয়ার সম্ভাবনা থাকে, এনএনকেফালি। বাচ্চা অনেক সময় প্রতিবন্ধী হওয়ারও চান্স থাকে পলিহাইড্রামনিস যদি হয়। তাহলে এটা তো আমরা বললাম আলট্রাসোনোগ্রামে। তাহলে আলট্রাসোনোগ্রাম আমরা দেখবো যে যদি 7-8 মাসের পরে যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে, ব্রিজ প্রেজেন্টেশনটা কোনটা, স্বাভাবিক না উল্টা? উল্টা। যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে তখন 30 সপ্তাহের মধ্যে, 30 থেকে 32 সপ্তাহের মধ্যে যদি একটা কাজ করা যায়, যে হাত দিয়ে, যারা এক্সপার্ট গাইনি বিশেষজ্ঞ, তারা হাত দিয়ে এটা মুভ করে উপর দিয়ে মুভ করে ঘুরে দিতে পারে বাচ্চার পজিশন, ওইটা হলে তো নরমালি হবে। 30-32 সপ্তাহে এটা করলে সবচেয়ে উত্তম। এর বেশি হয়ে গেলে ঘুরানোটা কষ্ট হয়, বাচ্চা বড় হয়ে যায়। আর যদি এটা না করা হয় এবং যদি 8 মাসের পরে ব্রিজ প্রেজেন্টেশন থাকে, তাহলে এই পজিশনটা ঘুরে খুব কম, তখন কিন্তু নরমাল হওয়া অনেক কষ্ট, কারণ আগে কিন্তু পা বের হয়ে যাবে, তখন আমরা সিজারের দিকে যাব আর কি। আর যদি সেফালিক প্রেজেন্টেশন থাকে, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যদি ঠিক থাকে, স্বাভাবিক থাকে, হার্টবিটও যদি নরমাল থাকে, তাহলে আমরা কি করব, নরমালি বলে দেব। তাহলে নরমাল না সিজারের সিদ্ধান্ত কি দেখে?
আগে দেখতে হবে পজিশনটা কোন দিকে আছে, দ্বিতীয়ত পানির পরিমাণ কম বা বেশি এটা দেখার বিষয়, তৃতীয়ত আমরা এই হার্ট রেটটা অত ভয়ের কিছু না, ইউরিন টেস্ট করতে দিব, ইউরিন ফর আরই, রুটিন এক্সামিনেশন, ইউরিন ফর আরই। প্রেগন্যান্সি অবস্থায় যদি এই ইউরিনের মধ্যে যদি এলবুমিন যায়, এলবুমিন নামে উপাদানটা যদি যায় তাহলে তার প্রিয়াক্লাম্পসিয়া হওয়ার চান্স সবচেয়ে বেশি, মানে খিচুড়ি। তাহলে যখনই দেখবেন যে ইউরিনের সাথে এলবুমিন যাচ্ছে তখন জাস্ট একটু প্রেশারটা মাপবেন, প্রেশার যদি হাই হয় যদি প্রস্রাবে অ্যালবুমিন যায় তাহলে 100% কনফার্ম যে প্রিয়াক্লাম্পসিয়া মানে এক্লাম্পসিয়া হওয়ার আগের অবস্থা। আর এক্লাম্পসিয়া মানে হচ্ছে খিচুড়ি। এই খিচুড়ি হওয়ার ক্ষেত্রে বাচ্চা অনেক সময় মারাও যেতে পারে, বাচ্চার মাও মৃত্যুর ঝুঁকিতে থাকে। এই জন্য তখনই আমরা ডেটের আগে আমরা হসপিটালাইজেশন করব, প্রেশার যেন নিয়ন্ত্রণে থাকে, তখন এই রোগীর ক্ষেত্রে প্রয়োজনে সিজার করতে হতে পারে। ক্লিয়ার আপনাদের? আচ্ছা, তাহলে ইউরিন আরইর মধ্যে আরেকটা বিষয় আছে, যদি প্রসেব ইনফেকশন থাকে, ইনফেকশন থাকলে আমরা তখন দুইটা জিনিস দেখবো, এপিথেলিয়াল সেল আর পাস সেল। এটা 0 to 2 নরমাল, 1 থেকে 2 পর্যন্ত নরমাল। যদি দেখা যায় যে 5 থেকে 10, 10 থেকে 15 এই পরিমাণ থাকে তখন আমরা বলবো যে প্রস্রাবে ইনফেকশন আছে, তাহলে এটার জন্য ব্যবস্থা নিতে হবে আর কি। তাহলে আমরা ইউরিন ফর পিটি হলো প্রথমে আর ফার্স্ট প্রেগন্যান্সি টেস্ট প্রসব পরীক্ষাতে, ওইটাতে যদি বিটা এইচসিজি পরিমাণ প্রেজেন্ট থাকে তাহলে প্রেগন্যান্সি পজিটিভ, না থাকলে নেগেটিভ। প্রেগন্যান্সি পজিটিভ হওয়ার পরবর্তীতে টেস্ট আমরা করলাম আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রামের প্রথম দিকে যদি আমরা যে আলট্রা করি এটাতে যে ইডিটি পাওয়া যায়, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, অন্যান্য সময় আলট্রাতে যে ডেটটা আসে এটা অত পারফেক্ট হয় না, কিন্তু সিআরএল এর যে ডেটটা সেই ডেটটা পারফেক্ট। আলট্রাসোনোগ্রামে আমরা আরো কিছু জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে বিপিডি, বিপিটি, এসি, এফএল। এই তিনটার মাপ যখন আলট্রাসোনোগ্রাম মেশিনে নেওয়া হয়, বিপিডি হচ্ছে বাইপেরিয়েটাল ডায়ামিটার, মানে মাথার দুই পাশের, এই দুই পাশের মানে আলট্রাসোনোগ্রাম মেশিনেই এই মাথার মাপটা নেওয়া হয়। মাথার মাপটা নিলে বাচ্চার ডেট চলে আসে, যে ডেলিভারি ডেট কবে, ইডিডি। পরবর্তীতে এসি হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফ্লেক্স, মানে পেটের মাপ, পেটের মাপ দিলেও ইডিডি চলে আসে। আর এফএল হচ্ছে ফিমার লেন্থ, পায়ের সবচেয়ে বড় হাড়ের দৈর্ঘ্য, ফিমারের দৈর্ঘ্য, ফিমারের লেন্থ নিলেও বাচ্চার ইডিডি চলে আসে। তাহলে এই তিনটা মাপ যখন একাধারে নেওয়া হয়, এই তিনটা থেকে এভারেজে কম অটোমেটিকলি আলট্রাসোনোগ্রামের মেশিনে বাচ্চার ওজন চলে আসে, যে বাচ্চার ওজন এত গ্রামে। ক্লিয়ার সবাই? তাহলে বাচ্চার ওজন আমরা দেখব, বিপিডি মানে হচ্ছে মাথার মাপ, বিপিডি মানে হচ্ছে মাথার মাপ, এসি হচ্ছে পেটের মাপ, এফএল পায়ের মাপ। এই তিনটা মাপ নিলে আমাদের অটোমেটিকলি ইডিডি গড়ে এবারে যে ডেলিভারি ডেট চলে আসবে। এবং আরেকটা জিনিস আসবে, সেটা কি বলেন তো, বাচ্চার ওজন, বাচ্চার ওজন কত গ্রাম এটা চলে আসবে, বেশি হলেও চলে আসবে, কম হলেও চলে আসবে এটাতে। পরবর্তীতে আমরা দেখলাম যে প্রেজেন্টেশনটা সেফালিক মানে মাথা নিচ দিকে নর্মাল পজিশন, ব্রিজ প্রেজেন্টেশন মানে মাথা উপরের দিকে পা নিচের দিকে অ্যাবনর্মাল পজিশন, স্বাভাবিক না। এবং ট্রান্সভার্স পজিশন হচ্ছে লম্বা লম্বে আড়াআড়ি, মানে পাথা দিয়া বলতে পারি, ট্রান্সভার্স পজিশন ওইটাও নর্মাল না। নর্মাল পজিশন হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন, মাথা নিচ দিকে থাকবে। তো অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ আমরা মেজার করব, আলট্রাসোনোগ্রামের মধ্যে লেখা থাকবে। যদি অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যদি কম থাকে অলিগোহাইড্রামনিস কমেন্টসে লেখা থাকবে, যদি বেশি থাকে তাহলে পলিহাইড্রামনিস কমেন্টসে লেখা থাকবে। পরবর্তীতে আমরা করব ব্লাড গ্রুপ। রক্তের গ্রুপ একটা বড় ফ্যাক্ট। রক্তের গ্রুপ আমরা কেন করব? ব্লাড গ্রুপের মধ্যে যদি মায়ের গ্রুপ নেগেটিভ হয়, যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে দেখা যাবে যে অ্যান্টিবডি, আর বাবার গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে বাচ্চা নেগেটিভ বাচ্চাও হতে পারে, পজিটিভ ব্লাড গ্রুপের বাচ্চাও হতে পারে, তাই তো? তো বাচ্চার গ্রুপ যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় তখন ওই অ্যান্টিডি, জি
মায়ের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং বাবার গ্রুপও যদি নেগেটিভ হয়, মায়ের গ্রুপ বাবার গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কোনো অসুবিধা হবে না। আর্লি প্রেগন্যান্সি হচ্ছে প্রথম 3 মাসের সময়কে আর্লি প্রেগন্যান্সি বলা হয়। প্রথম 3 মাসের সময়কে আর্লি প্রেগন্যান্সি। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে মায়ের গ্রুপ আর বাবার গ্রুপ বাচ্চার মাথা নিচে থাকলে পা উপরে থাকলে নরমাল ডেলিভারি। জি, নরমাল ডেলিভারি হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে মায়ের গ্রুপ একটা বড় ফ্যাক্ট। মায়ের গ্রুপ এ বি ও এ বি কোনো ফ্যাক্টর না, পজিটিভ না নেগেটিভ এটা হচ্ছে ফ্যাক্টর। ক্লিয়ার? মায়ের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই আগে থেকে অবজারভেশন করা দরকার। বাবু হওয়ার পরে বাবুর ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু বাবুর ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে মাকে 72 ঘন্টার মধ্যেই এনটিডি একটা ইনজেকশন দিতে হবে। এটা যদি দেওয়া না হয় পরবর্তী বাচ্চার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ হয়। এনটিডি হচ্ছে অ্যান্টিবডি ডি। আপনার যখন ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় এর মধ্যে রেসার্চ ফ্যাক্টর যেটা বলা হয় এটা যদি পজিটিভ থাকে এটাতে ডি দ্বারা প্রকাশ করা হয়। এনটিডি যদি এটা ভাঙে তাহলে মানে এটা হচ্ছে এখানে আছে নেগেটিভ, রেসার্চ ফ্যাক্টরটা আছে ভাঙলে পজিটিভ। আর যদি রেসার্চ ফ্যাক্টর না থাকে তাহলে এনটিডির মধ্যে এটা ভাঙে না, তখন আমরা পাই হচ্ছে এনটিডি। মানে রেসার্চ ফ্যাক্টর যেটা এটাকে আমরা অ্যান্টিবডি ডি বলতে পারি। এটা যদি মাকে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, যদি মাকে ইনজেকশন দেওয়া হয় তাহলে পরবর্তী বাচ্চার আর কোনো ক্ষতি হয় না। আর এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির কোনো ভূমিকা এই মুহূর্ত পর্যন্ত নাই, কারণ যে অ্যান্টিজেন আছে এটার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অ্যান্টিবডি যেহেতু তৈরি হচ্ছে, অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ওইখানে তখন ব্লাডের ওই মায়ের নেগেটিভ আর সন্তানের পজিটিভ এই দুটো ব্লাড কণিকাগুলো লেগে লেগে ভেঙে যাচ্ছে। তখন এইখানে আপনি হোমিওপ্যাথিতে আসলে তেমন কিছু করতে পারবেন না, সুযোগটা খুব কম। তো এই জন্য এনটিডি ইনজেকশনটা দিয়ে দিবেন মাকে। আর যদি ওই মায়ের থেকে যে বাচ্চার মধ্যে ব্লাডটা আসলো, এই ব্লাড আসার কারণে ওই যে এন্টি পজিটিভ মায়ের নেগেটিভ আর ছেলে বা মেয়ের পজিটিভ হওয়ার কারণে এই সন্তানের ব্লাড কণিকাগুলো ভেঙে যায়। হ্যাঁ, এই কণিকা যদি বেশি মাত্রায় ভাঙে তাহলে বাচ্চার এনিমিয়া দেখা দিবে এবং বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য আরেকটার ব্যবস্থা নিতে হয় যে মাকে তো আমরা এনটিডি ইনজেকশন দিয়ে দিলাম, আর বাচ্চার যদি 24 ঘন্টার মধ্যে জন্ডিস দেখা দেয় তাহলে অবশ্যই ব্লাড গ্রুপ আগে চেক করতে হবে। এবং যদি নেগেটিভ পজিটিভের এই প্রবলেমটা আপনারা মনে করেন ফ্যাক্ট, তাহলে বাচ্চার সব রক্ত পাল্টাতে হবে, নতুন করে রক্ত দিতে হবে, আর আগের রক্তগুলো বের করে ফেলতে হবে। যদি এটা না করা হয় তাহলে এই বাচ্চাটাকে বাঁচানো যাবে না। তার মানে এটা কিন্তু আপনার হোমিওপ্যাথিতে বা ঘরে বসে রাখা হবে না, হসপিটালাইজেশন করবেন। কিন্তু আপনাদের জানা থাকবে যে এই সময় করণীয় কি। তাহলে মায়ের গ্রুপ নেগেটিভ থাকবে আর আপনারা বলবেন যে বাসায় থাকেন, নর্মালে হোক কিচ্ছু হবে না, বাসায় থাকুক নর্মাল হোক, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাবু হওয়ার পরপরই মাকে ইনজেকশনটা প্রয়োজনে বাসায় দিয়ে দিবেন। আর যদি না দেন তাহলে আপনাদের না জানার কারণে তার জন্য এত বড় ক্ষতিটা যেন না হয়। বুঝাতে পেরেছি আমি? ব্লাড গ্রুপে মাপতে হয়, মাপার দরকার নাই। ব্লাড গ্রুপের জন্য পরীক্ষা আছে, ব্লাড গ্রুপিং উইথ আরএস ফ্যাক্টর। এটা আপনার ক্লিনিকে পরীক্ষা লিখে দিলেই তারা করে দিবে আপনাকে। এই না এই পরীক্ষাটা করতে দিতে হবে, ব্লাড গ্রুপ উইথ আরএইচ ফ্যাক্টর। এইটা হচ্ছে ব্লাড গ্রুপের পরীক্ষা।
যদি মায়ের গ্রুপ এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ, এগুলো নেগেটিভ হয় তাহলে এই ব্যবস্থাটা অবশ্যই দিতে হবে। আর বাবারও যদি নেগেটিভ হয় তাহলে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু মায়ের নেগেটিভ বাবার পজিটিভ হইলে তখন এই সমস্যাগুলোর সম্ভাবনা বেশি থাকে। 72 ঘন্টার মধ্যে এনটিডি ইঞ্জেকশনটা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে এনটিডি ইঞ্জেকশনটা দিতে হবে মায়ের ডেলিভারি হওয়ার 72 ঘন্টার মধ্যে। মাকে ডেলিভারির আগে অনেক সময় দেয়, কারণ ভ্রূণ অবস্থায় বাচ্চা মরে যেতে পারে, এজন্য ডেলিভারির আগে অনেকে দিয়ে দেয়। বাচ্চা হওয়ার পরে বাচ্চার রক্ত নিয়ে বাচ্চার গ্রুপ পরীক্ষা করতে হবে। পরবর্তীতে আমরা দেখব রক্তের পরিমাণ। রক্তের পরিমাণ এটা যদি আমরা সিবিসি পরীক্ষা করতে দেই, কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট। হোমিওপ্যাথিতে ইনজেকশন নাই, ইনজেকশন নর্মালি এলোপ্যাথিতেই করেছে। আমরা ওই সব ইনজেকশন ফার্মেসি থেকে কিনে আমরা দিয়ে দিতে পারি, প্রয়োজনে পোস্ট করে দিতে পারি। ব্লাড গ্রুপ হ্যাঁ ম্যাচিং করে, মানে মায়ের শুধু নেগেটিভ হলেই ফ্যাক্ট, অন্য কোনো সমস্যা নাই। সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট। এর মধ্যে আমরা দেখব হিমোগ্লোবিনের পরিমাণ, এসবি পার্সেন্টেজ। দেখা যাচ্ছে না? মায়ের পজিটিভ হলে ভয়ের কোনো কারণ নাই, মায়ের নেগেটিভ হলে ফ্যাক্ট। ওই আপনার ভাগ্নি জন্ম নিয়েছে গত পরশুদিন, মায়ের যদি ও নেগেটিভ হয় ডাক্তারকে বলে অবশ্যই ইমিডিয়েটলি এনটিডি ইনজেকশনটা দিয়ে দেন। সিবিসিতে আমরা যখন হিমোগ্লোবিনের পার্সেন্টেজ পরীক্ষা করাবো, এটা থাকবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নর্মালি 11.5 থেকে 15.5, যদি এর চাইতে কম হয় তাহলে অ্যানিমিয়া। নর্মালি 10-11 হলে কোনো ফ্যাক্ট না, কিন্তু যদি 7-8-9 চলে আসে, হিমোগ্লোবিন যদি 7 থাকে বা যদি 8 থাকে তাহলে বোঝা যাবে যে রক্তের পরিমাণ অনেক কম। যদি 6-7 চলে আসে অবশ্যই রক্ত দিতে হবে, তাকে রক্ত দিতে হবে। রক্ত দেওয়ার পরিমাণ হচ্ছে, যদি 1 ব্যাগ রক্ত দেওয়া হয় 1 পাউন্ড, তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ 2 করে বাড়ে। হিমোগ্লোবিনের পরিমাণ 2 করে বাড়ে। তাহলে যা 7 আছে তাকে যদি আমরা 1 ব্যাগ দিই তাহলে 9 হবে। 9 হলে বাকিটা খাবার খেয়ে কভার হয়ে যায়। আর যদি হিমোগ্লোবিনের পরিমাণ 6 থাকে তাহলে কয় ব্যাগ দিতে হবে? 2 ব্যাগ দিতে হবে। 2 ব্যাগ দিতে হবে। 2 ব্যাগ দিলে 10-এ চলে আসবে। আর এখন কিছু ইনজেকশন পাওয়া যায় রক্তের বিকল্প হিসাবে, যে রক্ত যদি পাওয়া না যায় বা রক্ত যদি আমরা না দিই, ওই ইনজেকশন দিলে মোটামুটি রক্ত তৈরি হয়। তো ওই ইনজেকশন আমরা দিয়ে দিতে পারি। ওটা যদি না হয় আমরা রক্ত দিতে পারি, কিন্তু পরিমাণের উপর ডিপেন্ড করবে। আর যদি 9-10 থাকে তাহলে রক্ত দেওয়া লাগবে না, খাবারটি একটু ভালো মতো খেতে হবে। আর যে ওষুধগুলিতে রক্ত হয়, আমাদের হোমিওপ্যাথিতে এরকম অনেক ওষুধ আছে, আমরা সিমটোমেটিক্যালি ওই অ্যানিমিয়ার জন্য ওই ওষুধগুলো দিব আমরা। হিমোগ্লোবিন পরে ইএসআর দেখবো। বাচ্চা প্রেগনেন্সি অবস্থায় নর্মালি ইএসআরটা বেড়ে যায়, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা ভয়ের কোনো কারণ, এটা স্বাভাবিক। প্রেগনেন্সি অবস্থায় ইএসআর পরিমাণ বেড়ে যায়, এটা স্বাভাবিক। পরবর্তীতে আমরা দেখব যে ডায়াবেটিস আছে কিনা। অনেকের নর্মালি ডায়াবেটিস থাকে না, কিন্তু যখনই বাচ্চা কনসেপ্ট করে প্রেগনেন্সি হওয়ার সাথে সাথে অনেক সময় ডায়াবেটিস ধরা পড়ে। কেন ধরা পড়ে? কারণ প্যানক্রিয়াসে অনেক চাপ পড়ে। প্যানক্রিয়াসে চাপ হওয়ার পরে ইনসুলিন পরিমাণটা প্রোডাকশন কমে যায়, তখন ডায়াবেটিস দেখা দিতে পারে। এই জন্য আমরা অনেক সময় ডায়াবেটিস না করালেও প্রেগনেন্সির সময় একটু ডায়াবেটিসের পরীক্ষা করে নেব। ডায়াবেটিস পরীক্ষার নাম হচ্ছে, নর্মালি একটা পরীক্ষা হচ্ছে RBS, র্যান্ডম ব্লাড সুগার। এটা খালি পেটে, ভরা পেটে, মানে খাবারের 2-1 ঘন্টা পরে যে কোনো সময় এটা করা যায়, র্যান্ডম ব্লাড সুগার। যদি এটার পরিমাণ বেশি হয়, সন্দেহ থাকে যে তার ডায়াবেটিস হয়েছে, তখন ওভার কনফার্ম হওয়ার জন্য আমরা পরীক্ষা দিব OGTT।
ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, OGTT। ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট হচ্ছে প্রথমে খালি পেটে একদম পানিও খাবে না, 5-6 ঘন্টা না খেয়ে থেকে প্রথমে রক্ত দিবে এবং এরপরে 75 গ্রাম গ্লুকোজ দিয়ে শরবত বানিয়ে তাকে খাওয়াবে। এর 2 ঘন্টা পরে আবার ব্লাড দিবে, অর্থাৎ খালি পেটে একবার, তারপরে গ্লুকোজ খাওয়ার পরে এর 2 ঘন্টা পরে আরেকবার। এইটার মধ্যে একদম পারফেক্টলি চলে আসে। হ্যাঁ, প্রথম বাচ্চার ক্ষেত্রে আসলে এনটিডি ইনজেকশনে মানে প্রথম বাচ্চা মারা যায় না, ক্ষতি হয় না, কিন্তু দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। প্রথম বাচ্চা হওয়ার পরে যদি আমরা এনটিডি ইনজেকশনটা দিয়ে দিই তাহলে দ্বিতীয় বাচ্চাটা নিরাপদ থাকে আর কি। কখন হিমোগ্লোবিন নর্মালি প্রেগনেন্সি অবস্থাতে যেহেতু বাচ্চার ওদিকে অনেক ফ্লুইড থাকে, বাচ্চার আয়রন অনেক লাগে হাড় গঠন তৈরি করতে, এজন্য অনেক সময় স্বাভাবিকভাবে এনিমিয়া দেখা দেয়। এই জন্য আমরা সবসময় হিমোগ্লোবিনটা চেক করবো, 3 মাসে একবার চেক করতে পারি, যদি কম থাকে 5-6 মাস আমরা আরেকবার চেক করবো যে হিমোগ্লোবিনের পরিমাণ কম না বেশি। এটা যদি স্বাভাবিক থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে আমরা দেখব যে অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় থাইরয়েডের প্রবলেম দেখা দেয়, আবার অন্য সময় ঠিক হয়ে যায়। তো এইটা হচ্ছে TSH। যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে নর্মালি এটা তো 0.8 থেকে 5 পর্যন্ত থাকে, যদি 5-এর উপরে চলে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম। TSH এর রিপোর্ট যদি 5-এর উপরে চলে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে নর্মালি থাইরক্সিন নামে একটা ওষুধ তারা সবসময় খেতে বলে। আমাদের সিমটোমেটিক্যালি যেটা আসবে, থাইরয়েডিনও আসতে পারে, আয়োডিনও আসতে পারে, নেট্রামিন আসতে পারে, আমাদের সিমটম যেটা আসবে সেটা আমরা দিব। আর নর্মাল এলোপ্যাথিতে যদি থাইরয়েডের ট্রিটমেন্টটা করা না হয় তাহলে বাচ্চার উপর একটা ইফেক্ট পড়ে। এই জন্য প্রেগনেন্সি অবস্থায় অবশ্যই আমরা TSH করাবো এবং এটা দেখে এটার ব্যবস্থা আমরা নেব। এর পরবর্তী গুরুত্বপূর্ণ আরও 2টি পরীক্ষা আছে যেটা নর্মালি সব জায়গাতে কমন পরীক্ষা করতে দেয়। হেপাটাইটিস বি, HBS AG, HBS AG, এটা হচ্ছে হেপাটাইটিস বি এর পরীক্ষা। হেপাটাইটিস বি এর পরীক্ষা যদি পজিটিভ থাকে, মায়ের যদি পজিটিভ থাকে তাহলে মানে এই পরীক্ষাটা আমরা কেন করাবো প্রেগনেন্সি অবস্থায়? প্রেগনেন্সি অবস্থায় করার উদ্দেশ্য 2টা থাকে উদ্দেশ্য। প্রথম হচ্ছে যে মায়ের যদি পজিটিভ থাকে তাহলে বাচ্চা হওয়ার সাথে সাথে যদি বাচ্চাকে যে হেপাটাইটিস বি এর টিকা যদি দিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চার হেপাটাইটিস বিটা হওয়ার সম্ভাবনা অনেকটাই 90%ই কমে যায়। বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে হেপাটাইটিস বি এর টিকা দিয়ে দিতে হবে যদি মায়ের হেপাটাইটিস বি পজিটিভ থাকে। এই জন্য আমরা HBsAg অবশ্যই করিয়ে নিব। নর্মালি যদি এমনিতে কারো ভাইরালে যদি অ্যাটাক করে যদি হেপাটাইটিস বি এর আক্রান্ত হয় তাহলে এটার ক্ষেত্রে 10% লিভার সিরোসিস হয়, মানে লিভারের সর্বশেষ পর্যায়ে। কিন্তু জন্মগতভাবে যদি মায়ের থেকে যদি হেপাটাইটিস বি নিয়ে আসে তাহলে এর ক্ষেত্রে 90% লিভার সিরোসিস হয় এবং খুব অল্প বয়সে মারা যেতে পারে, মানে খুব সিরিয়াস একটা বিষয়। তো এই জন্য আমরা অবশ্যই প্রেগনেন্সি অবস্থায় হেপাটাইটিস বি এর HBsAg পরীক্ষাটা করিয়ে নেব। এই পরীক্ষাটা করার আরেকটা উদ্দেশ্য আছে, এছাড়া আরেকটা আছে VDRL। ভেনারেল ডিজিজ, এটা রিঅ্যাক্টিভ অথবা নন রিঅ্যাক্টিভ রিপোর্টে লেখা থাকে। নন রিঅ্যাক্টিভ মানে রিপোর্ট ভালো, ভেনারেল ডিজিজ মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো আছে। যদি রিঅ্যাক্টিভ লেখা থাকে তাহলে এটা রিপোর্ট পজিটিভ, তার এই সমস্যাটা আছে। আর যদি নন রিঅ্যাক্টিভ তাহলে রিপোর্টটা ভালো, কোনো অসুবিধা নেই। এখন এই যে হেপাটাইটিস বি আর VDRL আমরা রুটিন এক্সামিনেশন করতে দিয়ে দিই সব কমন। প্রেগনেন্সি যদি যান আপনারা ডাক্তারের কাছে দেখবেন যে ডাক্তাররা কয়েকটা পরীক্ষা সিল মেরে দিয়ে দেয়। এর মধ্যে হচ্ছে HBsAg, VDRL, CBC, RBS, ব্লাড গ্রুপ, TSH, এই পরীক্ষাগুলো কমন। আর ইউরিনারি, তাহলে যদি কারো VDRL এবং HBsAg পজিটিভ থাকে তাহলে এই রোগীর যদি সিজারের প্রয়োজন হয়
তাহলে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করবে, যে যন্ত্রগুলো ব্যবহার করবে, এই যন্ত্র দিয়ে পরবর্তীতে যদি আরো অন্য কোনো রোগীর সিজার করা হয় বা অপারেশন করা হয়, তাহলে কি হবে বলেন তো আপনারা? মায়ের যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে, বিডিআর যদি নেগেটিভ থাকে, আমরা তো জানি এগুলো রক্তের মাধ্যমে ছড়ায়, তাই না? তাহলে যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্জারি করা হলো, সিজার করা হলো, এই ইনস্ট্রুমেন্ট যদি আবার আরেকজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে কি হবে? তাদের হয়ে যাবে। এই জন্য সিজার আগে নর্মালি যেটা অবশ্যই তারা করে নেয় যে আছে কিনা, যদি থাকে তাহলে তাদের জন্য বিশেষ মানে আলাদা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবো শুধুমাত্র তাদের জন্য, এবং এটা একবারই শেষ, এটা দিয়ে আর করে সিজার করবে না, এই জন্য এটা করা হয়। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে প্রেগনেন্সি অবস্থা আপনার হেপাটাইটিস বি যদি পজিটিভ থাকে, দুইটা কাজ, যে ইনস্ট্রুমেন্টে সিজার করব এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা যাবে না, এই জন্য একটা। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে যদি এই হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন একটা এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এসবিভি, এই দুইটা যদি 2 পায়ের মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং এর পরবর্তীতে নর্মালি ওই 45 দিন থেকে যে টিকাগুলো দেয় হেপাটাইটিস বি এর টিকাগুলো স্বাভাবিকভাবে দিয়ে যাবে, তাহলে বাচ্চার এই হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমে যায়, 95%, 90%ই কমে যায়। কিন্তু যদি এটা ওই হওয়ার পরবর্তীতে না দেওয়া হয়, ওই 45 দিনের অপেক্ষা থাকে, তাহলে সময় বাচ্চার মধ্যে মায়ের থেকে চলে আসতে পারে। এবং এটা হলে কি হয়, গুরুত্বটা বুঝেছেন তো আপনারা? নর্মালি হেপাটাইটিস বি এর সর্বশেষ পর্যায়ে যায় লিভার সিরোসিস, মানে লিভার নষ্ট হয়ে যাওয়া। এক কথায় লিভার সিরোসিসকে আমরা লিভার ক্যান্সারও বলতে পারি, মানে হেপাটাইটিস বি এর শেষ পর্যায়ে লিভার সিরোসিস। তো যদি কারো হেপাটাইটিস বি এমনিতেই হয়, অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক বয়সে বা অন্য সময় হলো, রক্তের মাধ্যমে আসলো, তার ক্ষেত্রে এইসব ক্ষেত্রে মাত্র 10% লিভার সিরোসিস হয়, নর্মালি ভালোই থাকে। কিন্তু যদি মায়ের পেট থেকে বাচ্চা যদি হেপাটাইটিস বি নিয়ে আসে, তাহলে ক্ষেত্রে 90% ক্ষেত্রে লিভার সিরোসিস হয়। তো আপনি ভয়াবহতাটা চিন্তা করতে পারেন আপনারা। তাহলে পরীক্ষা আপনারা লিখেছেন তো সবাই? এইচবিএসসি হচ্ছে হেপাটাইটিস বি, বিডিআরএল। সিবিসিতে আমরা কি দেখবো? দুইটা জিনিস দেখবো, হিমোগ্লোবিন আর সিবিসি ইএসআর। হিমোগ্লোবিন যদি কম থাকে, যদি হিমোগ্লোবিন কম থাকে 9 থাকে, তাহলে রক্ত দিতে হবে না। 9 থাকলে রক্ত দিতে হবে না। যদি 6-7 থাকে তাহলে রক্ত দিতে হবে আর কি। 9-10-এর মধ্যে থেকে আমরা রক্তের জন্য ওষুধ দিব, এবং পাশাপাশি রক্ত আয়রন জাতীয় খাবারগুলো খেতে বলবো। আয়রন জাতীয় খাবার একটা সহজ ফর্মুলা আছে, যেই খাবারগুলো কাটলে কালো হয়ে যায় ওগুলো আয়রন যুক্ত খাবার। কাঁচকলা কাটলে হাতে কালো হয় না, কচু শাক কাটলে কালো হয় না, তারপরে দেখবেন আপেল একটু পরেই কালার চেঞ্জ হয়ে যায়। তো এগুলোতে আয়রন আছে, এগুলো বেশি বেশি খেলে তার আয়রনের ঘাটতিটা পূরণ হয়, ন্যাচারাল। আর এমনিতে খাবার তো আমরা খাওয়াবই। পরবর্তীতে অনেকে আবার এইচআইভি এইডস পরীক্ষাটা করে নেয়, কারণ এটা ওই যে একই রকম এইচবিএসজি, ভিডিআরএল আর এই এইচআইভি একসাথে একই উদ্দেশ্য করা হয়, যেন আরেক রোগীর মধ্যে যেন না ছড়ায়। কারণ আমাদের দেশে এটা কমন না, এইচআইভিটা খুব কম, এই জন্য নর্মালি প্রেগনেন্সি টাইম করতে আমরা দিই না। কিন্তু যদি সন্দেহ থাকে যে ওনার হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমরা এইচআইভিটাও দিয়ে দিব। বিডিআরএল যদি পজিটিভ হয়, তাহলে হোমিওপ্যাথি ওষুধে নেগেটিভ হয় না, খুব কম হয়, আরও হতে অনেক সময় লাগে। যদি বিডিআরএল পজিটিভ হয়, তাহলে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারি তাকে, কিন্তু আমরা অবশ্যই তার জন্য সার্জারি করতে গেলে, সিজার করতে গেলে তার ইনভেস্টমেন্ট অবশ্যই আলাদা আলাদা নিব আর কি। প্রেগনেন্সি টেস্টের মধ্যে আমরা মূলত এগুলোই করাবো এবং এই ইনভেস্টিগেশন দেখবো। আরেকটা জিনিস বলি আপনাদের, তাহলে আমরা একটা প্রশ্ন যদি করি যে আমাদের সিজারে যাব কখন, যদি বলে যে সিজার করতে হবে, মানে অনেকে তো ভয় দেখিয়ে দেয়, তাই না, যে অবস্থা খুব খারাপ, সিজার করতে হবে। তা আমরা যারা ডাক্তার, আমরা কি ভয় পাবো? আমরা তো কন্ডিশন জানবো। তাহলে কোন কন্ডিশনে গেলে সিজার করতে হয় বলেন তো আপনারা? তারপর ডেট অফ ডেলিভারি এর সাথে মিলিয়ে তারপরে আমরা ডিসিশন নেব। প্রেজেন্টেশন যদি ব্রিজ থাকে, আর যদি পোস্ট ডেটের চলে যায়, ডেট স্বাভাবিক পার হয়ে যদি 1 সপ্তাহ ওভার হয়ে গিয়েছে, তাও কোনো ব্যথা হচ্ছে না, পেন হচ্ছে না, তখন আমরা এদিকে চিন্তা করব।
প্রেগনেন্সি অবস্থায় যে কোনো সময় আমরা বিটার পরীক্ষা করতে পারি। আলট্রাসোনোগ্রামে প্রেগনেন্সি অবস্থায় আলট্রাসোনোগ্রামে কোনো ক্ষতি হয় না, তবে আলট্রাসোনোগ্রামে যদি ডপলার ব্যবহার করা হয় তাহলে অনেক সময় ক্ষতি হওয়ার একটু চান্স থাকে। ডপলার, কালার ডপলার, তো কালার ডপলার আমরা সাহায্য করবো না। নর্মাল আলট্রাসোনোগ্রামে 2D 3Dতে মানে এটাতে কোনো অসুবিধা হয় না। প্যাথোলজির জন্য খালেকের বই ভালো, প্রফেসর কে এ খালেক এবং ডাক্তার কে জেড মামুন। এই কালার ডপলার এটা তো ওই যে যারা প্যাথোলজি টেস্ট করে ওনাদের আলট্রাসোনোগ্রামের মেশিনেই কালার ডপলার থাকে। তো ওনাদের ব্লাড বুঝিয়ে বলতে হবে ওনারা। হ্যাঁ, পরপর 2বার সিজার হলেও নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে অনেক সময় যদি 5-6 বছর গ্যাপ থাকে। কিন্তু এই যখন ইউটেরাইন কন্ট্রাকশন হয়, মায়ের যে প্রেশারটা দিতে হয় এই প্রেশার অনেক সময় ওই যে শিলের জায়গাতে ফেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য প্রথম 2বার হলে পরবর্তীতে সিজার ভালো। মাথা বড় হলে সিজার করতে হবে তা না, মাথা বড় হলে সিজার করা ছাড়াও আরেকটা ট্রিটমেন্ট আপনারা জানেন, এপিসিউটমি। যদি দেখা যাচ্ছে যে মাথা বেশি বেজে আছে, বের হচ্ছে না, তখন এই বেদনের এক সাইড দিয়ে ওপেনিংয়ের এইভাবে একটু বাঁকা করে প্লেন করে কেটে দিতে হয়। যদি সোজা করে কাটা হয়, আপনারা জানেন যে ইউটেরাসের ভ্যাজাইনের যে ওয়েট এবং নিচে হচ্ছে মলদ্বারের নালী, তাই না? যদি এইভাবে জোরে প্রেশার দেয় তখন এই বরাবর পেরিনিয়াম বরাবর ফেটে যেতে পারে, এবং এটা যখন প্রভাবে যখন ছিঁড়ে যায়, এই ছিঁড়েটা সহজে জোড়া লাগে না, এবং এটাতে তখন প্রেশার ক্রিয়েট করলে, টয়লেটিকে প্রেশার করলে অনেক সময় পেইন থাকে এবং ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। আর এটা যদি এভাবে একটু অ্যাঙ্গেলে কাটা হয় এবং প্লেন করে কাটতে হবে, তখন এটার কোনো অসুবিধা হয় না। আর যদি এই প্রভাবে ছিঁড়ে যায় তখন এটাকে আবার কেটে প্লেন করতে হয়, সোজা করে পরবর্তী আবার ছিঁড়ে দিতে হয়, এবং এটা অনেক রিস্ক থাকে। এই জন্য সোজা না কেটে সবসময় কাটে এইভাবে, এটাকে বলা হয় এপিসিউটমি। প্যাথোলজির বাংলা বই তেমন ভালো কোনটা আমি জানি না, এটা সবচেয়ে বড় মুশকিল। আতিকুর রহমানের বইটা আপনি একটু দেখতে পারেন, মোটামুটি ভালো লিখেছে আর কি। এই হচ্ছে আমাদের পরীক্ষা। এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। প্রেগনেন্সি অবস্থায় যা যা দেখালাম এই হচ্ছে ইনভেস্টিগেশন। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? র্যান্ডম ব্লাড সুগার, আচ্ছা আচ্ছা, ওই যে ডায়াবেটিস, ডায়াবেটিসের পরীক্ষা। এফবিএস করতে পারলে আরেকটু ভালো হয়। এফবিএস যদি আমাদের আরবিএস এর সন্দেহ থাকে তখন আমরা এফবিএস দিলেও পারি, অসুবিধা নাই, একদম খালি পেটে। খাইয়ে ওই যে টিপিবিএসটা ওজিটিটি দিতে পারি কনফার্ম হওয়ার জন্য। পোস্টপ্যান্ডিয়াল ফার্স্ট ডেলিভারি হচ্ছে যে ফার্স্ট একটা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট, যদি মাথা বের না হয় তখন এই যে এই চিমটি আছে না, চিমটির মতো ওই যন্ত্রের নাম হচ্ছে ফরসেপ, ওইটা দিয়ে এইভাবে মাথা ধরে বাচ্চাকে টেনে নিয়ে আসে। এটা আনার ফলে কী হয়, অনেক সময় এই ক্রানিয়াল যে নার্ভগুলো আছে বাচ্চার, এগুলো অনেক সময় ইনজুরি হয়, যখন প্রতিবন্ধী হওয়ার চান্স খুব বেশি থাকে। এই জন্য আমরা ফার্স্ট ডেলিভারিতে যাবো না। অ্যানিমিয়ার কিটের যে ব্যবহার করা হয় ওইটা ইউজ করা হয়। কোনটা? অ্যানিমিয়ার কিট হয়ে যাবে, ওই যে ওইটাই ফার্স্ট ডেলিভারি আর কি। পেটে মৃত বাচ্চা যদি থাকে কি বলা হয়, এটা প্রথম যদি হয় তাহলে ব্লাইটেনাম বলা হয়, মিসড অ্যাবর্শন বলা হয়, হ্যাঁ, অথবা সংক্ষেপে লেখা থেকে RPOC, রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন, যে বাচ্চার কিছু মানে ব্লিডিং হয়ে বের হয়ে গেছে আর কিছুটা রয়েছে আর কি। আর যদি বড় মানে আপনার 4-5 মাস 5 মাস হয়ে গিয়েছে তখন তার রিটেন প্রোডাক্ট থাকবে না, তখন ফিটাল ডেথ লেখা থাকবে, যে কার্ডিয়াক পালসেশন অ্যাবসেন্ট, হার্ট যে পালস এটা নাই, হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রা ইউটেরাইন ডেথ, সংক্ষেপে লেখা থেকে IUD। OGTT মানে হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, ডায়াবেটিস পরীক্ষার টেস্ট। সিজার সময় বাচ্চার মাকে মাথায় মারা হয় কেন? মাথায় কেন মারবে? এটা তো কিছু না। SBSH, বিটারাল, CBC রোগ, ব্লাড গ্রুপ, আর স্পেক্টর, পি স্পেক্টর না,
নিচেরটা বুঝে না ব্লাড গ্রুপ HbSAg হেপাটাইটিস বি পরীক্ষা এটা দুইটা কারণে মায়ের যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে তাহলে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে HbSAg এর যে টিকা হেপাটাইটিস বি এর যে ভ্যাকসিন এটা আমরা দিয়ে দিব আরেক পাশে হচ্ছে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন দুই পায়ে দুই তিন ইনজেকশন যদি বাচ্চাকে দিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চার হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনাটা অনেক % কমে যায় দ্বিতীয়ত সিজারের ক্ষেত্রে যদি পজিটিভ থাকে আমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব এটা দিয়ে আর অন্য রোগীকে এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না বিডিআরএল যদি রিঅ্যাক্টিভ থাকে তার মানে এটা পজিটিভ রিপোর্টে কিন্তু পজিটিভ নেগেটিভ লেখা থাকে না বিডিআরএল যদি পজিটিভ হয় এটা লেখা থাকবে রিঅ্যাক্টিভ আর যদি নেগেটিভ থাকে এটা লেখা থাকবে নন রিঅ্যাক্টিভ তৃতীয়ত সিবিসির মধ্যে আমরা যে জিনিস দেখব সেটা হচ্ছে হিমোগ্লোবিন রক্তের পরিমাণ যদি 9-10 হয় তাহলে কি হয় অ্যানিমিয়া বলতে পারি আমরা এটা ন্যাচারাল খাবারই ঠিক হয়ে যাবে কিন্তু রক্তের যদি 6-7 এই চলে আসে তখন আমরা 7-এ চলে আসলে 1 ব্যাগ রক্ত দিব তাহলে হিমোগ্লোবিন 2 করে বাড়বে 9 চলে আসবে বাকিটা খাবার কভার হয়ে যাবে আর যদি 6 চলে আসে তাহলে 2 ব্যাগ রক্ত দিতে হবে যে 7, 8, 9, 10 2 ব্যাগ দিলে বাকিটা খাবারে কভার হয়ে যাবে আচ্ছা পরবর্তীতে হচ্ছে আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার ডায়াবেটিস পরীক্ষা একটু প্রেগন্যান্সি একটু পরে বলছি র্যান্ডম ব্লাড সুগার হচ্ছে যে কোনো সময় রক্ত নিলেই হয় যে ডায়াবেটিস যদি এটা তো সন্দেহ থাকে তখন আমরা এটা না দিয়ে এফবিএস দিতে পারি ফাস্টিং ব্লাড সুগার একদম খালি পেটে পানিও খাবে না খেয়ে রক্তের পরিমাণ কি আছে অথবা ওজিটিটি দিতে পারি যে খালি পেটে একবার রক্ত দিবে এরপর আবার খাবার খাওয়ার মানে গ্লুকোজের শরবত খাওয়ার 2 ঘন্টা পর আবার রক্ত দিবে এই ওজিটিটি ওজিটিটি এরপর হচ্ছে ব্লাড গ্রুপ উইথ আরএস ফ্যাক্টর পিএস ফ্যাক্টর না আরএস ফ্যাক্টর হচ্ছে পজিটিভ বা নেগেটিভ আর ব্লাড গ্রুপ হচ্ছে এ বি এবি এবিও মানে ও এই চারটা মানে এক কথা বলতে গেলে রক্তের গ্রুপ পরীক্ষার পুরো নাম হচ্ছে ব্লাড গ্রুপ উইথ আরএস ফ্যাক্টর ক্লিয়ার পরবর্তী পরীক্ষা হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং শেষেরটা হচ্ছে ইউরিন আরই আমরা 2টা কারণে করতে দিব যে প্রস্রাব ইনফেকশন আছে কিনা এটা দেখার জন্য আর দ্বিতীয় তারেরটা কি বিষয় বল মনে আছে প্রস্রাবে যদি অ্যালবুমিন যায় প্রেসার যদি হাই থাকে তাহলে প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্স বেশি এক্লাম্পসিয়া খিচুনি হওয়ার চান্স বেশি এবং প্রি এক্লাম্পসিয়া আইডেন্টিফাই করার জন্য পরীক্ষায় 2টা প্রেসার হাই থাকবে এবং প্রস্রাবে অ্যালবুমিন যাবে প্রোটিন যাবে আর কি সিরাম ক্রিয়েটিনিন হচ্ছে কিডনি টেস্ট কিডনি নরমালি ভালো আছে কিনা এটা জানার জন্য সিরাম ক্রিয়েটিনিন করতে দেওয়া হয় প্রেগন্যান্সি অবস্থায় যদি বিডিআরএল পজিটিভ হয় তাহলে তারা ওই প্রেগন্যান্সি অবস্থায় কোনো ট্রিটমেন্ট দেন না কিন্তু ওই সিজারের ইনস্ট্রুমেন্টটা আলাদা ব্যবহার করে ডেলিভারির পূর্বে মায়ের চিকিৎসা যদি দেন চিকিৎসা কি ডেলিভারির পূর্বে নন রিঅ্যাক্টিভ হয় না হয় না আর কোনো প্রশ্ন চাক দেখ বিডিআরএল হচ্ছে ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট এটা হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো আছে আমরা যদি বলি সিফিলিস গনোরিয়া হ্যাঁ তাই না এগুলো আইডেন্টিফাই করার জন্য বিডিআরএল যদি রিঅ্যাক্টিভ হয় তার মানে তার এই রোগটা আছে তখন আমরা তাকে কি করব ইনস্ট্রুমেন্ট আলাদা ব্যবহার করব আপনারা ক্লিয়ার কিনা হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন হ্যাঁ
এখন প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষাগুলো আমরা কখন করব? এই পরীক্ষাগুলো আমরা কখন করব? গর্ভাবস্থা কোন সময়? প্রথম 3 মাসে না 6 মাসে না 9 মাসে, শেষের দিকে না প্রথম দিকে? আমরা যদি প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে, প্রথম 3-4 মাসে যদি আমরা এই পরীক্ষাগুলো করে ফেলি, যেমন যদি ডায়াবেটিস থাকে তাহলে সব আমরা আমাদের ট্রিটমেন্ট চালাবো, প্রয়োজনে ইনসুলিন দিতে হয়, তাহলে বাচ্চা কোনো ইফেক্ট পড়ে না। আর না হয় মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে ওই পানির পরিমাণ, ট্যাবলেট পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে, মানে পলিহাইড্রামনিস, ওইটা হলে কিন্তু বাচ্চা আবার প্রতিবন্ধী হওয়ারও চান্স থাকে। এই জন্য ডায়াবেটিসের কন্ট্রোলে রাখতে হবে। তাহলে এই পরীক্ষাগুলো আমরা 3 থেকে 4 মাসের দিকে করে ফেললে আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম আর কি। আর ব্লাড গ্রুপ আবার বলি, মায়ের পজিটিভ হলে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র মায়ের যে কোনো গ্রুপ যদি মায়ের যদি নেগেটিভ হয় তাহলে আমাদের একটু চিন্তার বিষয়। বাচ্চার ওজন 2500 থেকে 3000 গ্রাম, 2.5 কেজি থেকে 3 কেজি হচ্ছে বাচ্চার ওজন পারফেক্ট ওজন। যদি 2.5 কেজির নিচে হয় তাহলে লো বার্থ ওয়েট, মানে এই বাচ্চার ওজন কম বলে ধরা হলো আর কি। ডেলিভারির সঠিক ডেট নির্ধারণ করার জন্য সবচেয়ে পারফেক্ট ডেট বলেছিলাম, মনে আছে তো আপনাদের? বলেন তো আপনারা। সিআরএল, প্রথম দিকে যে আলট্রাসোনোগ্রাম করা হয় ওই ডেটটা হচ্ছে ডেলিভারির পারফেক্ট ডেট। আর এছাড়া ডেলিভারি পারফেক্ট ডেট হচ্ছে এই যাদের মানে মাসিক যেদিন থেকে সর্বশেষ যে মাসিকটা হয়েছে ওই মাসিকের প্রথম দিন থেকে 9 মাস 1 সপ্তাহ হিসাব। যেমন ধরেন আজকে কত তারিখ বলেন আপনারা? আগস্টের 23, তাই না? তাহলে যদি বলে যে আজকের দিনে ব্লিডিং শুরু হলো, এরপরে 1 মাস পরে তার প্রেগনেন্সি কনফার্ম ধরা পড়লো, 1.5 মাস পরে, তাই না? তাহলে তার এই তারিখ থেকে 9 মাস 1 সপ্তাহ ধরবেন। তাহলে আগস্টের থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে মে মাসের 23 তারিখ হচ্ছে তার 9 মাস। এরপর আরো 7 দিন ধরেন 30 তারিখ, তাহলে মে মাসের 30 তারিখ তার বাচ্চা ডেলিভারি হওয়ার সম্ভাব্য ডেট, ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এখন অধিকাংশ মায়েরা অনেক সময় ভুলে যায় কিছু কিছু ক্ষেত্রে যে আমার সর্বশেষ মাসিক ইরেগুলার হইতো, ঠিক মতো হইতো না, এখন যে কবে হয়েছে বলতে পারি না। তখন কি করবেন? তখন যে প্রথম যদি আলট্রাসোনোগ্রাম করা হয় সিআরএল, তাহলে ওই মাপটা একদম পারফেক্ট। আর যদি মাঝের টাইমেস্টারে মানে 3 থেকে 6 মাসের মধ্যে যদি আলট্রা করা হয় তখন ওই ক্ষেত্রে দেখবেন যে এফএল, ফিমার লেন্থ, পায়ের মাপটা বেশি কার্যকরী এবং শেষের দিকে মাথার মাপটা বেশি কার্যকরী, বিপিডি। এই 3টা ডেট অনুযায়ী আপনারা দেখবেন, ওই অনুযায়ী একটা সম্ভাব্য ডেট নেবেন। এবং মজার বিষয় হচ্ছে আলট্রাসোনোগ্রাম যত শেষের দিকে করবেন, যে 8 মাসে যে করবেন, 9 মাসে যে করবেন, তখন দেখবেন যে ডেট আজকে হয়তো ডেট, কিন্তু আলট্রা রিপোর্টে দেখা হবে আর 1 মাস পরের ডেট, মানে ওই ডেটটা পারফেক্টলি হয় না। এবং শেষের ডেটটা কখনই আপনারা ধরবেন না, ডেট ধরতে হবে সর্বপ্রথম যে আলট্রাসোনোগ্রাম ওইটা, অথবা যত আগে করেছে 2 মাস, 3 মাসে, 4 মাসে যে করেছে এটা দেখবেন। কিন্তু শেষের আলট্রাসোনোগ্রাম ডেট যদি ধরেন তাহলে আপনারা ধরা খেয়ে যাবেন, ঠিক হবে না। হ্যাপাটাইটিস বি এর হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে, কিন্তু এটা যেহেতু একটা ভাইরাস, যদি লক্ষণ ভিত্তিক ওষুধ হয় এবং ওই হ্যাপাটাইটিস বি যদি মনে করে আমি তার কাছে থাকতে পারছি না, তাহলে সে চলে যাবে নেগেটিভ হবে, আর না হয় পজিটিভই থেকে যাবে। জি, সিআরএল মানে ক্রাউন রাম লেন্থ, অর্থাৎ মাথা এবং পাছা, মাথা থেকে পাছা পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে সিআরএল। জন্মের পরে যদি হার্টের ছিদ্র যদি ফুটা থাকে, কনজেনিটাল হার্ট ডিজিজ বলে, তাহলে এটার জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে, কিছু এলোপ্যাথিক ওষুধও আছে, ট্রিটমেন্ট করা যায়। কিন্তু ট্রিটমেন্টে যদি দেখা যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে না, তাহলে এটা একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন করে ফুটা বন্ধ করে দিতে হয়। জি, হোমিওপ্যাথিতে হ্যাপাটাইটিস বি ভালো হওয়ার সুযোগ আছে, কিন্তু 100% বলা যাবে না। অ্যাবনর্মাল আলট্রাসাউন্ড রিপোর্ট বলবো যদি প্রেজেন্টেশনের ব্রিজ থাকে তাহলে বাচ্চার পজিশনটা, যদি অলিগোহাইড্রামনিস থাকে তাহলে বাচ্চার পানি কম, পানি ভাঙতেছে হয়তো বা বাচ্চা পানি মানে মায়ের প্লাসেন্টাতে অ্যামিনোফিলিনের পরিমাণ কম, এই জন্য বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, তখন হয়তো সিজারে যেতে হতে পারে। প্রেগনেন্সি অবস্থায় HbA1c এর সঠিক রেশিও কত থাকা ভালো? HbA1c একটা পরীক্ষা আছে, এটা বলা হয় নাই, এটা লাগেও না, তারপরে বলি যাদের ডায়াবেটিস আছে, যে মায়ের ডায়াবেটিস আছে তাদের জন্য এই পরীক্ষাটা 3 মাসের গড়, 3 মাসের গড় ডায়াবেটিস, এটা 5-6 এর উপরে থাকতে হয়, 6 এর উপরে,
যদি 6-7 থাকে তাহলে অর্থাৎ 3 মাস পর্যন্ত তার ডায়াবেটিস কন্ট্রোলেই আছে। কিন্তু যদি 10-12 চলে আসে তার মানে বোঝা গেল যে ডায়াবেটিস কন্ট্রোলে নাই। এটা এক কথা বলা যেতে পারে যে চোর ধরার পরীক্ষা। চোর ধরার পরীক্ষা আবার কেমন? দেখবেন অধিকাংশ ক্ষেত্রে যখন ডাক্তারের কাছে যাবে এর আগের দিন থেকে মিষ্টি জাতীয় খাবার একদম খাবে না, ওষুধপত্রটি পারফেক্টলি খাবে যে ডাক্তার তো কালকে পরীক্ষা করবে এই রিপোর্ট যেন নর্মাল থেকে আর বকা টকা যেন না দেয়। কিন্তু যে ডাক্তার থেকে আসলে আবার আনলিমিটেড মিষ্টি খাওয়া শুরু করেছে, মিষ্টিতে খাবার খাওয়া শুরু করেছে, ডাক্তার তো বুঝতে পারে না যে তার এই প্রবলেমটা কোথায় হচ্ছে। তো এই জন্য যদি HbA1c দেয় তাহলে এটা হচ্ছে 3 মাসের গড় চলে আসে। অর্থাৎ এটা যদি 6-এর উপরে চলে যায়, 8, 9, 10, 11, 12 চলে আসে, তাহলে বুঝবেন যে ডায়াবেটিস আনকন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোলে নাই, সে আপনার কাছে ফাঁকি দিয়েছে। ক্রাউন হিল্থ লেন্থ না, ক্রাউন রাম্প লেন্থ। সব বড় হাতে লিখে দিলাম যেন বুঝতে অসুবিধা না হয়। ছেলে বা মেয়ে হওয়ার বুঝে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। বাচ্চা অ্যাবনর্মাল হওয়ার অনেক কিছু হতে পারে। যদি মা প্রেগনেন্সি অবস্থায় যদি এই টেস্টিসল জাতীয় খাবারগুলো খায়, যদি শুটকি মাছ খায়, কারণ শুটকি মাছের জন্য একটা কেমিক্যাল দেওয়া হয় মাছের শুটকিতে, ওইটা বাচ্চার জন্য অনেক ক্ষতিকর। তাহলে প্রেগনেন্সি অবস্থায় কিছু খাবার একদম খাওয়া যাবে না, ওগুলো খেলে বাচ্চা আপনার হওয়ার চান্স থাকে আর কি। একলামশিয়া হচ্ছে যদি মায়ের ওই প্রসবের সাথে অ্যালবুমিন যদি বেশি মাত্রায় যায় এবং প্রেশার যদি হাই থাকে তাহলে বাচ্চা হওয়ার সময় মায়ের অনেক খিঁচুনি হয় এবং এই খিঁচুনিতে বাচ্চার মাও মারা যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে। এটা হচ্ছে একলামশিয়া। এটা হলে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, হসপিটালাইজেশন করতে হবে এবং আগে থেকে ব্যবস্থা নিতে হবে। এবং একলামশিয়ার যে আগের অবস্থা এটা হচ্ছে প্রি একলামশিয়া। আরেকটা প্রশ্ন ছিল অ্যাক্টোপিক প্রেগনেন্সি। অ্যাক্টোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে যদি এই ইউটেরাসের ভিতরে এইখানে যে কোনো জায়গাতে বাচ্চা কনসেপ্ট করতে পারে। এইখান থেকে যদি এই টিউবের মধ্যে যদি বাচ্চা কনসেপ্ট করে, মানে নর্মাল পজিশনে চাইতে যদি না থেকে যদি অস্বাভাবিক কোন স্থানে বাচ্চা কনসেপ্ট করে, এটাকে বলা হয় অ্যাক্টোপিক প্রেগনেন্সি। এটা প্রশ্নতে দেখা যাচ্ছে না। এবং অ্যাক্টোপিক প্রেগনেন্সি হলে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আর না হয় এই টিউবের মধ্যে যদি হয় তাহলে এটা ফেটে ব্লিডিং হয়ে বাচ্চার মা মারা যেতে পারে। অ্যানোমালি টেস্ট যদি আল্ট্রাসোনোগ্রাফিতে যদি দেখা যাচ্ছে যে বাচ্চার মাথাটা স্বাভাবিক না, বাচ্চার মেরুদণ্ডের হাড়টা স্বাভাবিক না, বাচ্চার প্রতিবন্ধী হওয়ার চান্স খুব বেশি, বাচ্চার হার্টবিটটা অস্বাভাবিক, তখন বাচ্চাকে ভালো মতো দেখার জন্য অ্যানোমালি টেস্ট করতে দেওয়া হয়। ক্লিয়ার? অ্যানোমালি টেস্ট আল্ট্রাসোনোগ্রাফি বিশেষ করে বাচ্চার। আরটাতে আমরা বুঝবো কিভাবে অ্যানোমালি টেস্ট, যে রিপোর্টে লেখা থাকবে। গর্ভাবস্থায় প্রথম 3 মাস ঘন ঘন প্রস্রাব হবে এবং শেষের 3 মাস ঘন ঘন প্রস্রাব হবে, এটা স্বাভাবিক, এটা কোনো রোগ না। আমরা শেষ করতে পারি তাহলে আজকে শেষ করতে পারি ইনশাআল্লাহ। জি আপনার কাজ শেষের দিকে শেষ হয়ে গেছে আমাদের ক্লাস, ইনভেস্টিগেশন ক্লিয়ার। এখন আমরা তো পারবো যে কোনো প্রেগনেন্সি অবস্থার রোগীদের ইনভেস্টিগেশন করে রোগ নির্ণয় করতে। আচ্ছা, আজকে আমরা বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিয়েন্স, আমি কিন্তু বিদায় নিচ্ছি না, স্যার বিদায় নিচ্ছে। আপনাদের বোঝাপড়া আছে না আপনাদের সাথে? এইবার বলেন।
স্যার 97 জন আছে। অডিয়েন্স এবার আপনারা লেখেন স্যারের ক্লাস আবার কবে চান তাড়াতাড়ি বলেন, কয়দিন পর পর চান স্যারের ক্লাস? অডিয়েন্স আজকে যে স্যার ক্লাস নিলেন এই ক্লাস আপনারা আবার চাচ্ছেন কিনা? আমার তো দরকার এই ক্লাস, আপনাদের লাগবে কিনা বলেন, আপনাদের লাগবে কিনা বলেন? অডিয়েন্স স্যার যে ক্লাস নিলেন এই ক্লাস আপনাদের কেমন লাগছে একটু লিখেন তো। প্রতিদিন তো আমারটা লিখেন, আজকে স্যারেরটা লিখেন। স্যার কিন্তু ভালো মেডিসিন ভালো কিন্তু রোগ করাইতে পারে, স্যারের কাছ থেকে আমি জেনে নেব। আপনারা স্যারের ক্লাস কেমন লাগে একটু লিখেন না। স্যারের ক্লাস কেমন লাগলো একটু লিখেন তাড়াতাড়ি, না লিখলে যেতে দেওয়া যাবে না। অডিয়েন্স যাওয়ার আগে আমরা আবার একটু একটু হালকা পাতলা একটু বইটা ঘেটে যাই, তা না হলে আবার আমার ঘুম আসবে না। এবার একটু আপনারা বের করেন তো, যাদের হাতে রেপার্টরি আছে এই মুহূর্তে একটু বের করেন। 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। স্যার তো এতক্ষণ প্রেগনেন্সি পড়াইলো, এবার আমি দিচ্ছি আপনাদেরকে 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি, 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, অবশ্যই হয়ে যায়। পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি করেন, আমার আবার কিছু না বললে রাতে ঘুম আসবে না। তাড়াতাড়ি করেন। 3 মাস স্যারের ক্লাস সপ্তাহে একবার চাই, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ স্যারের কাছ থেকে চেয়ে নেবো। চাই চাই চাই, হ্যাঁ চেয়ে নেবো ইনশাল্লাহ। অডিয়েন্স লিখে দেন, এই যে আজকে স্যার যে প্রেগনেন্সি পড়ালেন, প্রেগনেন্সি তো কি কি টেস্ট করবেন, কি অবস্থা হবে, কি কি অ্যাবনর্মাল হবে, এগুলো সব স্যার লিখলেন। কিন্তু এবার ট্রিটমেন্ট দিতে হবে তো। এবার লিখেন যে 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন, 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। স্যারের ক্লাস চাই সপ্তাহে একদিন, চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য। স্যারের ক্লাস 3 মাসে বাচ্চা আছে নষ্ট হয়ে আছে, 3rd মান্থ আছে, 3rd। ওষুধের নাম কি? এটা কি 3rd কোনটা? এটা 5 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। পৃষ্ঠা নাম্বার কত এবং ওষুধের নাম কি? 5 এবং 7 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। 715 ডাক্তার পলাশ ব্যাপারী, জুয়েল শিকদার, রাবেয়া মির্জা। অডিয়েন্স যাদের নাম দেখছি, রাবেয়া মির্জা ভুল নাম্বার দিচ্ছে মনে হয়। রাবেয়া মির্জা কত নাম্বার দিচ্ছে দেখি? রাবেয়া মির্জা ঠিক আছে, ওকে ফাইন ফাইন। যারা যারা এই নাম্বারগুলো লিখেছেন আপনারা আমার জানা মতে আপনারা নিশ্চয়ই HSRF স্টাডি গ্রুপ নামে গ্রুপ খুলে আপনারা কাজ করতেছেন, অনেকগুলো গ্রুপ খুলে। যারা এই জবগুলো দিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওই গ্রুপগুলোর সদস্য। HSRF স্টাডি গ্রুপ সেখানে সদস্য অধিকাংশই। তো আপনারা প্রত্যেকে যদি এভাবে কাজ করতে থাকেন, এরকম গ্রুপ করে, তাহলে আপনারাই নাম্বার 1 হবেন। যেহেতু আমাদের সামনে প্রতিযোগিতা আসতেছে, রেপার্টরি রূপরেখা খোঁজার প্রতিযোগিতা। যদি আপনারা চর্চায় থাকেন, আমি আর সারাদিনে কতক্ষণ সময় দিই, হয়তো ঘন্টাখানেক 1-1.5 ঘন্টা, কিন্তু আপনারা যদি ফাঁকে ফাঁকেই অবসর সময়টুকু কাজে লাগান গ্রুপ বাই গ্রুপ করে, তাহলে আপনাদের চর্চা হয়ে যাবে, আপনারা ভালো করতেই পারবেন। এটি স্বাভাবিক। 7ম মাসে অ্যাবর্শন হয়ে যায়, তাই তো? অডিয়েন্স এবার বলেন, কিছুক্ষণ আগে লিখছিলেন একজন বারবার প্রস্রাব হয়, গর্ভের প্রথম দিকে বারবার প্রস্রাব হয়, তো এটা হতে পারে স্যার বলে গেছেন হতে পারে। কিন্তু আমি আপনাদের কাছে ওষুধ চাই। গর্ভাবস্থায় বারবার প্রস্রাব করে, একটু বের করে দেন তো দেখি, বের করো এ বইলে। গর্ভাবস্থায় বারবার প্রস্রাব করে, একটু পৃষ্ঠা নাম্বারটা বলে দেন। বারবার প্রস্রাব করে, পৃষ্ঠা নাম্বারটা কত একটু লিখে দেন। আজকে তো আপনার মজার ক্লাস করলেন, একটু বিরক্ত করে দেয় মাঝখানে। বারবার প্রস্রাব করে গর্ভাবস্থায়, পৃষ্ঠা নাম্বারটা কত? জলদি লিখেন। বারবার প্রস্রাব করে গর্ভাবস্থায়, পৃষ্ঠা নাম্বার কত? একটু লিখে দেন। বারবার প্রস্রাব করে
বসম সাইডে না, বাম সাইডে। আচ্ছা, বারবার প্রস্রাব করে গর্ভ অবস্থায়, পৃষ্ঠা নাম্বারটা কত? 660। 660 শিওর? বারবার প্রস্রাব করে গর্ভ অবস্থায়, তাই তো? প্রসব ব্যথা, স্যার তো পড়ালেন আপনাদেরকে এতক্ষণ গর্ভাবস্থা, প্রেগনেন্সি। এবার আমাকে প্রসব ব্যথা একটু বের করে দেন অডিয়েন্স। পৃষ্ঠা নাম্বারটা কত? প্রসব ব্যথা। তাড়াতাড়ি একটু প্রসব ব্যথা লিখে দেন, একটু বিরক্ত করে যাই। কালকে লাইভে আসতে পারবো কি পারবো না এখন বলতে পারছি না। যদি আসতে না পারি তাহলে আপনাদেরকে 8:30টার সময় বলে দেব, কারণ আমার পারিবারিক বিশেষ কাজে কালকে আমাকে চেম্বারের বাইরে থাকতে হবে। যদি 9টার মধ্যে ইনশাল্লাহ ঢুকে যেতে পারি তাহলে ক্লাসটি নেব, আর যদি 9টার মধ্যে ঢুকতে না পারি তাহলে আপনাদেরকে 8:30টার দিকে ইনশাল্লাহ জানিয়ে দেবো ক্লাসে আসতে না পারলে। পারিবারিক একটা বিশেষ কাজে আমাকে কালকে চেম্বারের বাইরে থাকতে হবে। যদি 9টার মধ্যে ঢুকতে পারি তাহলে ইনশাল্লাহ ক্লাসে আসবো। একটু লিখে দেন। লেবার পেন কোথায় পাবেন? জেন্টাল ফিমেল পেন লেবার লাইফ, দেখেন পেয়ে যাবেন। তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন রেপার্টরির শেখার জন্য? আমার আইডিতে আমার ফারুকি এসে স্যার আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি দরকার হয় লিখতে পারেন এই মুহূর্তে। 01711 039 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01711 039 অডিয়েন্স, বিশেষ ঘোষণা একটি, সেটা হচ্ছে এই যে 28 তারিখ নরসিংদীতে যাওয়ার কথা ছিল, কিন্তু 28 তারিখের প্রোগ্রামটি একটু ডিলেড। ওই এলাকার ডাক্তার সাহেবদের কথা যে যদি বুধবার হয় তাহলে ওনাদের জন্য ভালো হয়, বুধবার দিন হলে, যার ফলে 2রা সেপ্টেম্বর বুধবার ইনশাল্লাহ নরসিংদীতে আসছি। 2রা সেপ্টেম্বর বুধবার সকাল 8:30টার মধ্যে ইনশাল্লাহ নরসিংদীতে থাকবো। যারা ওই এলাকার আছেন চলে আসবেন, কিংবা ওদের আইডিতে যোগাযোগ করেন। 2রা সেপ্টেম্বর সকাল 8:30টা থেকে একদম আসরা পূর্ব পর্যন্ত একটানা চেষ্টা করব ওই এলাকায় ডাক্তার যে কজন আসবেন তাদের সাথে কাজ করার, শিখবো শেখাবো, এটাই আমাদের কথা। লক্ষণ পেয়েছেন? ব্যথা, লেবার পেন, জেনিটালিয়া ফিমেল পেন লেবার লাইফ, লেবার পেন পান না এখনো? পৃষ্ঠা নাম্বার কত? লেবার লাইফ 739। এটা অনেকে দিয়েছেন, অনেক আগে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ডেলিভারি তো হয়ে গেল, এইবার তো স্রাব বন্ধ হচ্ছে না। লুকিয়া লং টাইম যাচ্ছে, অনেক দিন প্রচুর যাচ্ছে লুকিয়া। দেখেন তো পৃষ্ঠা নাম্বারটা কত? লুকিয়া স্রাব পৃষ্ঠা নাম্বারটা কত? ও বলার আগে পৃষ্ঠা নাম্বার। লুকিয়া ডেলিভারির পরে যে স্রাবটি যাচ্ছে লুকিয়া, সেই স্রাবের পেজ নাম্বারটা কত? অডিয়েন্স একটু লিখে দেন, লুকিয়া স্রাবের পেজ নাম্বার কত? গত 3 দিন, আজকে সহ শুক্র শনি রবি, এই 3 দিন রেফারের কাজ করতে করতে সে অভ্যাসটা আছে বিধায় একটু কথা বলে গেলাম। যাই হোক, আর বিরক্ত করছি না, এক্ষণে চলে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।